হ্যালো এভরিওয়ান, আজ আমি ব্রিং লাভ গ্রেট আমার 7 ও 8 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি মিঞ্জু তো অবাক হয়ে যায় ইঞ্জু তাকে বাঁচিয়েছে এটা শুনে, আর সে তার বাবাকে বলে এতদিন কেন ইঞ্জুর কথা শুনেনি। এতে তার বাবা বলে কারণ তুমি কখনো জিজ্ঞেস করনি তাই। কিন্তু মিঞ্জু দেখে ইয়ংজু তাকে অ্যাভয়েড করে কথা বলছে, আর এরপর ডিনার শেষে মিঞ্জু ইয়ংজুকে এক্সাইটেড হয়ে বলে তুমিও এটা ছিলে, কিন্তু ইয়ংজু বলে আরে কোনো ব্যাপার না। আর এরপর ইয়ংজু যেন এক প্রকার ইগনোর করেই তাকে চলে যায়। এরপর দেখতে পাই বাসায় ইয়ংজু আছে আর অনেক মন খারাপ করে, আর বুঝতে পারি যেদিন মিঞ্জুকে সে বাঁচিয়েছিল সেদিনই তার গ্র্যান্ডমা প্যারালাইজড হয়েছিল। এটা ভেবে সে অনেক আপসেট হয়। এর পরের সিনে দেখতে পাই পরদিন বাংরিম তার জন্মদিনে একটা রেস্টুরেন্টে তার মা আর বাবাকে নিয়ে খেতে আসে, কিন্তু তার মা বাবা এতটাই বিজি ছিল যে তাকে কোনো সময় দেয় না, আর বিরক্ত হয় কেন বাংরিম তাদের ছোট বাচ্চাদের মতো জন্মদিন পালন করার জন্য এখানে এনেছে। আর এরপর তারা কাজ দেখে সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। এদিকে তখনই বাংরিম দেখে ওচান তার ভাই বোনদের নিয়ে এই রেস্টুরেন্টে এসেছে। নিয়ম দেখে ওচানের ভাইয়ের আজ জন্মদিন। ওচানের মা বাবা তাদের সাথে আসতে না পারলেও ফোনে ভিডিও কলে আসতে না পারার জন্য অনেক কষ্ট পাচ্ছে। বাংরিমের এটা দেখে মন খারাপ হয়, কারণ যেখানে তার মা বাবাকে তার জন্মদিনে আনার পরেও তাকে গুরুত্ব না দিয়ে সময় নেই বলে চলে গেল, এখানে ওচানের মা বাবা কত সুন্দর। আর তখন বাংরিম দেখে ওচান তার জন্য তার সামনে একটা কেক নিয়ে এসে উইশ করছে, কিন্তু কেক আনা তার জন্য কেবল একটা কল্পনা ছিল মাত্র। এরপর সে যখন রেস্টুরেন্ট থেকে বের হতে ধরে ওচান তাকে দেখে ফেলে। ওচান তার ভাই বোনদের সাথে বাংরিমকে পরিচয় করিয়ে দেয়। তার ভাই বলে আজ তার জন্মদিন। বাংরিম বলে আজ আমারও জন্মদিন। ওচান বাংরিমকে বলে আমি তোমার সাথে সময় কাটাতে পছন্দ করি, কিন্তু আজকে পারবো না, কারণ আজকে ওদের সময় দিতে হবে। বলে সমস্যা নেই। এরপর সে মন খারাপ করে একটা ক্যাবের সামনে বসেছিল, আর তখন সেখানে ওচান সত্যি সত্যি তার জন্য এবার সত্যি সত্যি কেক এনে উইশ করে। বাংরিম তো এতে অনেক খুশি হয়। আর এরপর আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই ইঞ্জু আসে অনেক খুশি, কারণ তার ভিলেজে ইয়ংজু আসবে। এদিকে দেখতে পাই ভিলেজে ইয়ংজু আসে তার টিম নিয়ে, কিন্তু রাস্তায় ভিলেজে সবাই তাকে ধরে আর বলে কি করছো বলো তো। ইয়ংজু তো এটা শুনে অবাক হয়, কারণ সে কি করছে বুঝতে পারছিল না। ভিলেজের সবাই বলে যে মিঞ্জু কারোর সাথে কথা বলতো না, গল্প করতো না, সে মিঞ্জু তুমি কি এমন করছো। তুমি জানো না এই কয়দিন তুমি আসোনি, সে আমাদের সারাক্ষণ তোমার কথা কানের কাছে জ্ঞান জ্ঞান করছে। ইয়ংজু এমন, ইয়ংজু এটা করেছে, ইয়ংজু সেরকম করেছে, সারা দিন শুধু এসব বলতে থাকে। ইয়ংজু এটা শুনে স্মেল করে, আর এরপর স্যাম্পল টেস্ট করার জন্য মিঞ্জুর কারখানার দিকে আসতে থাকে। আর দেখতে পাই ভিলেজে ইয়ংজু এসেছে শুনে মিঞ্জু খুশি মনে দৌড়ে ইয়ংজুর কাছে আসছিল। ইয়ংজু মিঞ্জুকে দেখে খুশি হয় ঠিকই, কিন্তু পরক্ষণে তার গ্রান্ডমার কথা মনে পড়ে মন খারাপ হয়, আর আবার মিঞ্জুকে ইগনোর করে চলে যায়। আর এরপর দেখতে পাই তারা সবাই কারখানায় বিয়ারের স্যাম্পল টেস্ট করে, কিন্তু বিয়ার সবার মন মতো হচ্ছিল না, কারণ বিয়ারের টেস্ট আরো ইমপ্রুভ করতে হবে। এরপর কাজ শেষে তারা স্ন্যাক্সের জন্য কিছুটা ব্রেক নেয়, কিন্তু ইয়ংজুকে দেখতে পাই সে মন খারাপ করে দাঁড়িয়েছিল, আর ভাবছিল আমি যদি সেদিন ইয়ংজুকে না বাঁচাতাম গ্রান্ডমা কি সুস্থ থাকতো। আর এরপর আমরা পাস্ট সিন দেখতে পাই যেদিন ইয়ংজু মিঞ্জুকে বাঁচিয়েছিল সেদিন গ্রান্ডমা তাকে অনেকবার কল করেছিল, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু ইয়ংজু তো মিঞ্জুকে নিয়ে বিজি থাকার কারণে কল রিসিভ করতে পারে না। আর এরপর সে যখন বাসা গিয়ে দেখে গ্রান্ডমা পড়ে আছে, সে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার বলে যদি গ্রান্ডমাকে তাড়াতাড়ি আনা হতো তাহলে গ্রান্ডমা প্যারালাইজড হতো না, তাই তো কিছুটা হলেও সুস্থ হওয়ার চান্স থাকতো। আর এরপর বর্তমান সিনে দেখি মিঞ্জু ইয়ংজুকে এসে সোজা হাত ধরে আর বলে তুমি আমাকে ইগনোর করছো কেন। ইয়ংজু বলে না তো। মিঞ্জু বলে করছো, তবে তুমি যদি আমাকে এখন বলতে না চাও বলিও না, কিন্তু আমি ওয়েট করবো তোমার বলার জন্য। ভাই প্লিজ আমাকে ইগনোর করো না অন্তত, বিয়েতেও অনেক কষ্ট পাচ্ছি। ইয়ংজু বলে আসলে আমিও কিছু বিষয় নিয়ে কনফিউজড, তাই নিজেকে প্রিপেয়ার করছি, তাই কিছু মনে করো না তুমি। আর তখনই সেখানে কাংবাং মিশে বলে সিমরার বাবা অনেক অসুস্থ। এটা শুনে তারা দৌড়ে যায় সিমরার কাছে। ইয়ংজু তার সাথে যেতে চায়, মিঞ্জুও বলে আমিও যাবো। আর এরপর তারা হসপিটালে যায়। সিমরা তো তার বাবার অসুস্থতার কথা শুনে অনেক ভেঙে পড়ে, কিন্তু ইয়ংজু তাকে মোটিভেশন দিয়ে স্ট্রং হতে বলে, কারণ সে জানতো এই একই টাইম তার গ্র্যান্ডমার সময় হয়েছিল তার। সে অনেক ভেঙে পড়েছিল তখন, কিন্তু তাকে সাহস দেওয়ার মতো কেউ ছিল না। সে সিমরার অবস্থা কিছুটা হলেও ফিল করতে পারছিল। সিমরা ইয়ংজুর কথা শুনে সাহস পায়, আর এরপর ইয়ংজু তাকে দরকারি সব কিনে দেয়। আর এদিকে মিঞ্জু হাসপাতালের বিল পেমেন্ট করে দেয়। আর এরপর তারা বাসায় যাওয়ার জন্য বের হয়। মিঞ্জু ইয়ংজুকে গাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য বলে, ইয়ংজু রাজি হয়। আর এরপর মিঞ্জু ইয়ংজুকে তার বাসায় নিয়ে আসে। এরপর ইয়ংজুকে ড্রপ করে দিয়ে চলে যেতে ধরলে গ্রান্ডমা তাকে বাসায় ডাকে। মিঞ্জু বাসায় আসে, গ্রান্ডমা তাকে বলে তুমি সেই লোক তাই না ইয়ংজু যার কথা বলে। মিঞ্জু তো খুশি হয়ে বলে কে, সে আমার কথা বলে।
গ্র্যান্ডমা বলে হ্যাঁ আচ্ছা তুমি আজকে আমাদের সাথে ডিনার করে যাও। মিনজু বলে ঠিক আছে। আর এরপর দেখতে পাই ইয়ংজু ডিনার প্রিপেয়ার করতে থাকে, মিনজুও তাকে হেল্প করে। আর এরপর তারা একসাথেই ডিনার করে। ডিনারের পর গ্র্যান্ডমা খেয়াল করে প্লেট ওয়াশ করতে ইয়ংজুকে মিনজু হেল্প করছে। গ্র্যান্ডমা খেয়াল করে মিনজু ইয়ংজুকে অনেক কেয়ার করে। মিনজুও মিনজুর সাথে থাকলে সব সময় হাসে। আর এরপর তারা একসাথে বসে টিভি দেখে, কিন্তু গ্র্যান্ডমার চোখ তো সব সময় মিনজু আর ইয়ংজুর দিকে ছিল, তারা কিভাবে আসছে একসাথে। ইয়ংজু টিভি দেখতে দেখতে বসে ঘুমিয়ে পড়ে। মিনজু এটা দেখে তার গায়ে ব্ল্যাঙ্কেট দেয়। গ্র্যান্ডমা মিনজুকে বলে আমি আশা করি আজকের মতো তোমরা সারা জীবন থাকবে। ইয়ংজু গ্র্যান্ডমাকে বলে আসলে আমি তোমাকে একটা কথা বলি যেটা আমি কাউকে বলিনি, আমি না মিনজুকে অনেক ভালোবাসি তুমি জানো। গ্র্যান্ডমা এটা শুনে স্মাইল করে আর মিনজুকে ধন্যবাদ দেয় ইয়ংজুকে ভালোবাসার জন্য। আর এরপর মিনজু ইয়ংজুকে কোলে তুলে তার রুমে আনে আর এই সিন কাট হয়। আর এরপর আমরা পরের দিনের সিন দেখি। জোর ঘুম ভাঙে আর ভাবে কি ব্যাপার, আমি এখানে কেন আসলাম আর কখন আসলাম, কে আনলো আমাকে রুমে। আর সে দেখে টেবিলে মিনজু তার নোটে লিখেছে সরি ইয়ংজু, সব আমার জন্যই হয়েছে। ইয়ংজুর বুঝতে আর বাকি থাকে না, মিনজু সব জেনে গেছে। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি, বুঝতে পারি গত রাতে ইয়ংজুকে রুমে শোয়ানোর পরে সেখানে গ্র্যান্ডমা আসে। আর এরপর গ্র্যান্ডমা ইয়ংজুর পুরনো জিনিস বের করে বলে এগুলো ইয়ংজুর অনেক পছন্দ ছিল, যা যা সে করতে চাইতো, কিন্তু দারিদ্রতা এতটাই চেপে ধরছিল যে সে তার কোনো পছন্দের কাজ বা কোনো জিনিস নিতে পারতো না, সময়ই তো দিতে পারতো না এগুলোতে। মিনজু বলে কখন থেকে। গ্র্যান্ডমা বলে 6 বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাকে ফোন দিয়েছিলাম কিন্তু সে আসতে লেট করেছিল, জন্যই সেভাবে হয়তো তার জন্য আমার এরকম অবস্থা। তাই সে সব সময় নিজেকে দোষ দেয়। আর আমার পিছনে অনেক খরচ হওয়ার কারণে তখন থেকে সে স্পেশাল ফোর্সে যোগ দিয়েছিল ইনকাম করার জন্য। আর তখন থেকে সে তার সমস্ত শখ, পছন্দ, অপছন্দ, আহ্লাদ বিসর্জন দিয়েছে। এবার মিনজু বুঝতে পারে ইয়ংজু কেন তার সাথে এরকম করেছিল এতদিন। আর এরপর আমরা বর্তমান সিনে দেখি ইয়ংজু গ্র্যান্ডমার কাছে আসে বলে গ্র্যান্ডমা আমি ভেবেছি সেই ঘটনার জন্য আমি আর নিজেকে দোষ দিব না। গ্র্যান্ডমা বলে ঠিক, পাস্টে কি হয়েছে না হয়েছে এসব ভেবে লাভ নেই, পাস্ট তো পাস্টই। এটা শুনে ইয়ংজু স্মাইল করে আর গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে আর বলে আমি আসছি এখন। গ্র্যান্ডমা বলে আমার নাতনি সবসময় বেস্ট। আর এরপর তারা হ্যান্ড পাঞ্চ করে স্মাইল করে ইয়ংজু চলে যায়। এরপর ইয়ংজু ফেলে যায় আসে, কিন্তু সে এসে শোনে বৃষ্টি আসার কারণে পাহাড় ধসে কয়েকজন আহত হয়েছে। ইয়ংজু সুকজাকে জিজ্ঞেস করে মিনজু কোথায়, কিন্তু তারা বলে মিনজু হয়তো ঘুমাচ্ছে। ইয়ংজু মিনজুকে কল করে কিন্তু সে দেখে মিনজুর ফোন অফ। এরপর সে মিনজুর বাসায় আসে আর সে বাসায় এসে মিনজুর বদলে ওচানকে দেখে। সে ওচানকে জিজ্ঞেস করে মিনজু কোথায়। ওচান বলে সে জানে না, কিন্তু মিনজু তাকে বলেছিল সে ক্যাম্পিং করবে। এটা শুনে ইয়ংজু অনেক ভয় পায়, কারণ এখন তো পাহাড় ধসে পড়ছে। আর এরপর সে ভয়ে পাহাড়ে এসে মিনজুকে খুঁজতে থাকে আর অবশেষে মিনজুকে সেই পুরোনো বাড়িতে খুঁজে পায়। সে তো মিনজুকে দেখে অনেক রাগ হয় আর অনেক রাগও দেখায় মিনজু কিছু না বলে এখানে এসেছে কেন। সে আরো বলে জানো আমার কত টেনশন হচ্ছিল, আর শোনো আমি যদি টাইম ট্রাভেল করে পাস্টে যেতাম তখনও আমি তোমাকেই বাঁচাতাম, তাই তুমি নিজেকে দোষ দিও না। আমি তোমাকে বাঁচানোর জন্য নিজেকে ব্লেম দেই না, আমি আমাকে নিয়েই নিজেকে ব্লেম দেই, তাই এভাবে আমাকে ইগনোর করার জন্য কখনো অদৃশ্য হয়ে যাবে না। মিনজু বলে আমি অদৃশ্য হইনি, কিন্তু এটা সত্যি আমার জন্য কিছুটা হলেও গ্র্যান্ডমার ক্ষতি হয়েছে, তাই আমি এসব নিয়ে ভাবছিলাম। ইয়ংজু বলে তো ভাবো না, কিন্তু তুমি ফোন অফ করে রাখছো কেন, কাউকে না বলে এসেছোই বা কেন, তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল। আর এটা ইয়ংজু বলতে মিনজু ইয়ংজুকে পাপ্পি দেয় আর ইয়ংজু অ্যাকসেপ্ট করে, কিন্তু একটু পরে সে বলে এই কি করলাম আমি এটা, আমি তো তোমাকে বলিনি আমি তোমাকে পছন্দ করি, তাহলে এটা কেন করলে তুমি, আচ্ছা এখন যেটা হলো সব ভুলে যাও। মিনজু বলে তাই বুঝি, ঠিক আছে আমি জানি তুমি কনফিউজড কেমন ফিল করছো আমাকে নিয়ে, তবে তুমি সময় নাও, আমি অপেক্ষা করবো, তবে প্লিজ আমাকে ইগনোর করো না। মিনজু বলে ঠিক আছে চলো বাসা যে অন্ধকার হওয়ার আগে। আর এরপর সে লজ্জা পেয়ে জোরে জোরে হাঁটতে থাকে। এদিকে সবাই ভাবে খাচ্ছিল। সুকজা বলে কি জানি তারা এখনো আসছে কিনা। মানে তখন সেখানে মিনজু আর ইয়ংজু আসে আর ইয়ংজু তো লজ্জায় লাল হয়ে থাকে আর মিনজুও তাকে সেখানে অনেক কেয়ার করতে থাকে। সুকজা আর ইয়ংজা বলে কি ব্যাপার তোমাদের মধ্যে কিছু চলছে নাকি। ইয়ংজু বলে না তো, কি আবার চলবে। আর এরপর সে সেখান থেকে মিনজুকে টেনে বাইরে এনে বলে কি বাবা তুমি আমার সাথে এরকম করছো কেন, আমি বলিনি আমার সময় লাগবে, কারণ আমি কনফিউজ, তাই আজ থেকে আমার থেকে দূরে থাকবে যতক্ষণ না আমি কিছু বলছি। এটা বলে সে চলে যায়। আর এরপর পরের দিনে সিন দেখি মিনজুর সকালে ঘুম ভাঙে আর সে একটা হাত তার উপরে দেখে, ভাবে এটা হয়তো ইয়ংজু, কিন্তু পরক্ষণে বুঝতে পারে ইয়ংজু কেন এখানে আসবে। আর সে দেখে এটা ওচান। সে ওচানকে জিজ্ঞেস করে ওচান এখানে কেন। ওচান তাকে বলে কেন তোমার মনে নেই কাল রাতে যা হলো। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি গত রাতে ওচান আর মিনজু একসাথে ড্রিঙ্ক করে আর দুজনে বাংরে বা ইয়ংজুর কথা বলে কষ্ট পায়, তারা এখনো তাদের সাথে ডেট করছে না।
আর এরপর বর্তমানে ওচান বলে ঠিক আছে ইয়ংজু যদি তোমার কাছে সময় চায় তো তুমি তাকে সময় দাও। মিনজু বলে তুমিও দেখো বাংরিম কি চায়। বলে আচ্ছা আমি একটা জায়গায় যাব। আর এরপর দেখতে পাই সে একটা ক্যাফের সামনে লুকিয়ে বাংরিম আর একটা লোককে দেখে, কারণ বাংরিম এই লোকের সাথে প্ল্যান ডেটে এসেছিল। বাংরিম বুঝতে পারে ওচান বাইরে লুকিয়ে আছে। এমন পাগলামি দেখে বাংরিম হেসে ফেলে আর ব্লাইন্ডেডের লোকটিকে রিজেক্ট করে, কিন্তু লোকটিকে সরাসরি রিজেক্ট করার ফলে লোকটি বাংরিমকে অপমান করতে থাকে। ওচান এটা দেখে ওই লোককে এসে একটা পাঞ্চ মারে আর বলে তোর এত সাহস কি করে হলো তাকে অপমান করার। আর সে বাংরিমকে বলে আমার সাথে সমুদ্র দেখতে যাবে। বাংরিম স্মাইল করে আর বলে অবশ্যই যাবো। আর এরপর ওচান তাকে একটা নদীর তীরে আনে। বাংরিম বলে সমুদ্র কই? ওচান বলে আসলেই তো কই। বাংরিম ওচানের এমন পাগলামি দেখে হেসে ফেলে আর বলে তুমি আমার সাথে ডেট করবে? ওচান তো এটা শুনে শকড হয়। বাংরিম বলে কেন করবে না? ওচান বলে অবশ্যই করব। আর সে বাংরিমকে একটা পাপ্পি দিয়ে খুশিতে নাচতে থাকে। আর এরপর দেখতে পাই ভিলেজে দ্বিতীয় স্যাম্পল টেস্ট করার জন্য ইয়ংজোরা আসে, কিন্তু বাংরিম না আসলে তারা বলে বাংরিম কই। আর তখন সেখানে ওচানের ট্রাক আসে আর ট্রাক থেকে বাংরিমও নামে। তারা জিজ্ঞেস করে বাংরিম এখানে কেন? বলে কারণ আমরা ডেট করছি। সবাই বলে শোনো এটা মজা করার বিষয় না। বাংরিম এবার তাদের বলে তারা সত্যিই ডেট করছে। এটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়, কারণ ওচানের মতো ব্যাক করলের সাথে বাংরুমের মতো এত স্মার্ট মেয়ে কিভাবে প্রেম করতে পারে। আর এরপর তারা দ্বিতীয় স্যাম্পল তৈরি করার জন্য কারখানায় আসে, কিন্তু দ্বিতীয় স্যাম্পলও কারো মন মতো হচ্ছিল না। আর তখন মার্কেটিং টিমের ডিরেক্টর তাকে কল করে দ্বিতীয় স্যাম্পল অফিসে আনতে বলে। ইয়ংজু তাড়াহুড়ো করে অফিসে আসে। ডিরেক্টর স্যাম্পল টেস্ট করে বলে ইয়ংজু যত তাড়াতাড়ি ঠিক মতো বানিয়ে আমাকে রিপোর্ট করো, কারণ জানোই তো বুসান ব্রাঞ্চকে বাঁচাতে হবে। ইয়ংজু বলে আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে রিপোর্ট করব। আর এরপর পরদিন দেখতে পাই ইয়ংজু আবার তার টিম নিয়ে ভিলেজে আসে, কারণ তার মাথায় বিয়ার নিয়ে একটা নতুন প্ল্যান এসেছে। সেটা সবাইকে শেয়ার করে। এরপর সে ডিরেক্টরকে কল করে এটা বলে। আর তখন সেখানে একটা মেয়ে আসে জুহি নামে। জুহি ইয়ংজুকে বলে সে বেমক বিয়ার কোম্পানি থেকে মার্কেটিং টিমের ম্যানেজার। মিঞ্জুর সাথে দেখা করতে এসেছে। ইয়ংজু নিজের পরিচয় বলে আর বলে মিঞ্জু তো আপনাদের সাথে কাজ করতে পারবে না, কারণ সে আমাদের সাথে কাজ করছে। বলে কে বলতে পারে, করতেও পারে, কারণ আমরা আগে থেকেই পরিচিত। তখন সেখানে মিঞ্জু আসে আর বলে কি ব্যাপার জুহি তুমি এখানে? জুহি বলে অনেকদিন পর দেখা হলো আমার এক্স বয়ফ্রেন্ড। শুনে তো ইয়ংজু অনেক শক্ট হয়ে যায়, হিংসায় ভেঙে পড়ে, কারণ মিঞ্জুর গার্লফ্রেন্ড ছিল এটা ভেবে। ইয়ংজু জুহিকে বলে তাহলে তুমি ওর গার্লফ্রেন্ড ছিলে? জুহি বলে হ্যাঁ, আমি আগে ওকে অনেক পছন্দ করতাম। আর এরপর জুহি তাদের পুরনো স্টোরি বলতে থাকে। আর শুনে ইয়ংজু হিংসায় জ্বলে পুরো সার্কার হয়ে যায়। আর জুহিকে রেখে সে গার্ডেনে রাগ করে চলে যায়। আর এরপর জুহি যাওয়ার পর মিঞ্জু ইয়ংজুর কাছে আসে আর বলে তুমি এখানে কি করছো? মিঞ্জু বলে কি করি তুমি যাও এখান থেকে তোমার এক্স গার্লফ্রেন্ডের কাছে। বলছি। মিঞ্জু বলে কেন, তোমার কি হিংসে হচ্ছে নাকি? মিঞ্জু বলে কেন, আমার হিংসে হবে কেন? মিঞ্জু বলে চলো ডেটে যাই। এটা শুনে ইয়ংজু লজ্জা পেয়ে ব্লাশ করে আর বলে আমি তো তোমাকে বলেছিলাম তুমি ওয়েট করো। মিঞ্জু বলে করছি তো ওয়েট। ইয়ংজু বলে তাহলে ডেটে যাবে কেন, আমরা তো শুধুমাত্র কলিগ। মিঞ্জু বলে একদিন না হয় কলিগ হিসেবে ডেটে যাই। মিঞ্জু রাজি হয় আর মিঞ্জু দেখে ইয়ংজু ইতিমধ্যে ডেটে কবে যাবে সময়ও ঠিক করে। মিঞ্জু তো ইয়ংজুর এরকম বাচ্চামি দেখে হেসেই ফেলে। এরপর ডেটের দিন আসে আর মিঞ্জু তো ইয়ংজুকে দেখে অনেক অবাক হয়, কারণ ইয়ংজু অনেক সুন্দর একটা প্রিটি ড্রেস পরে এসেছিল। আর এরপর তারা ঘুরতে যায়। মিঞ্জু ইয়ংজুকে তার প্রিয় ফুল গিফট করে। মিঞ্জু তো ফুল পেয়ে অনেক খুশি হয়, জিজ্ঞেস করে সে কিভাবে জানতো এটা তার প্রিয় ফুল। বলে সে যখন ইয়ংজুর বাসায় গিয়েছিল সে এই ফুলের সাথে তার ছবি দেখছে। আর সে এটাও বলে এখন থেকে ইয়ংজু যা যা পছন্দ সব মিঞ্জু ইয়ংজুকে দিবে। আর এরপর তারা সারাদিন অনেক সুন্দর সময় কাটে আর অনেক ঘোরাফেরা করে। তাতে মিঞ্জু ইয়ংজুকে বাসায় ড্রপ করে চলে যায়, কিন্তু ইয়ংজু বাসায় এসে শকড হয়, কারণ সে দেখে বাসায় তার গ্র্যান্ডমা নেই। তখনই তাকে ফোন করে হসপিটালে ডাকে। হসপিটালে গিয়ে জানতে পারে গ্র্যান্ডমা আর নেই, তবে সে ভেঙে না পড়ার ভান করে। সে সবাইকে ফিল করে সে অনেক স্ট্রং। তাই গ্র্যান্ডমার ফুনারালের জন্য আয়োজন করতে থাকে। ডেকোরেশনের লোক তার কাছে ছবি চেয়ে আর সে ফোন বের করতে দেখে গ্র্যান্ডমার একটা ভয়েস। আর বুঝতে বাকি থাকে না গ্র্যান্ডমা আগেই বুঝতে পেরেছিল তার যাওয়ার সময় হয়েছে, কারণ গতকাল গ্র্যান্ডমা তার কাছে ভয়েস কিভাবে দিতে হয় শিখিয়ে নিয়েছিল। আর আজ যখন সে ডেটে যাচ্ছিল গ্র্যান্ডমা থেকে গ্র্যান্ডমার ছবি তুলে দিতে বলছিল। ইয়ংজু এরপর গ্র্যান্ডমার ফুলেনারে বসে গ্র্যান্ডমার ভয়েস শুনতে থাকে বসে। গ্র্যান্ডমা ভয়েসে বলেছিল ইয়ংজু তুমি নিজেকে দোষ দিও না, আর দেখো আমি বুঝতে পেরে নিজেই হসপিটালে এবারে কল করেছি। আমাকে নিয়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমার যাওয়ার সময় হয়েছে। তবে তুমি ভালো থেকো আর সবসময় স্ট্রং থাকো, নিজের মতো করে বাঁচো, সবসময় সুখে থাকো। ইয়ংজু এটা শুনে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু একটু পরে সে সবার সামনে স্ট্রংলি সবার সাথে কথা বলতে থাকে। এখানে তার সমস্ত কলিগরা এসেছিল।
এরপর সে বাইরে এসে দেখে তার টিমের সবাই, ভিলেজের সবাই, মিঞ্জু সহ এসেছে। ভিলেজের সবাই তাকে ধরে কাঁদলেও সে বলে আরে সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে সব। কিন্তু মিঞ্জু বুঝতে পারে ইয়ংজু ভালো নেই। আর এরপর সবাই গ্র্যান্ডমার সামনে এসে গ্র্যান্ডমার ছবির সামনে ফ্লাওয়ার রেখে সম্মান জানায়। তখন সেখানে একটা লোক আসে আর বুঝতে পারে এটা ইয়ংজুর বাবা ছিল। আর দেখতে পাই যখন ইয়ংজু ছোট ছিল তার বাবা আরো বিয়ে করে, আর তিনি ইয়ংজুকে তার গ্র্যান্ডমার কাছে রেখে চলে যায়। আর এই জন্যই গ্র্যান্ডমা তাকে একা মানুষ করেছে। আর বাবা বলে আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, আমিও তোমার বাবা হয়ে লজ্জিত। ইয়ংজু বলে তুমি যেহেতু জানো আমি তোমাকে ক্ষমা করব না, তাহলে ক্ষমা চাও কেন? তুমি আসছোই বা কেন এখানে? তোমাকে দরকার নেই তো এখানে, দেখছো বাইরে কত ফ্লাওয়ার, কত লোক, আমি আমার নিজের জীবন গুছিয়ে নিয়েছি, তোমাকে দরকার নেই। আর এটা বলে সে বাইরে আসে, আর বাইরে এসে ইমোশনাল হয়ে বলে ইয়ংজু কান্না করলে চলবে না, স্ট্রং হয়ে থাক। আর তখন সেখানে মিঞ্জু আসে। ইয়ংজু মিঞ্জুকে থেকে স্মাইল করে বলে কি ব্যাপার তুমি এখানে? মিঞ্জু এবার ইয়ংজুকে জড়িয়ে ধরে আর জোরে জোরে কাঁদতে থাকে, কারণ মিঞ্জু বুঝতে পেরেছিল ইয়ংজু স্ট্রং থাকার অভিনয় করলেও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। আর ইয়ংজু এবার নিজেকে সামলাতে না পেরে জোরে জোরে কাঁদতে থাকে। এখানেই এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।